চারপাশে ঘুটঘুটে অন্ধকার, তারই মধ্যে একটা ছায়ামূর্তি এগিয়ে চলেছে। ভালো করে দেখলে বোঝা যাবে সাদা পাজামা পাঞ্জাবি পরা একটা ভদ্রসভ্য লোক। তবে এত রাতে অন্ধকার পথে কোথায় চলেছে সে? সকাল থেকে তুমুল বর্ষণের ফলে সমস্ত জায়গায় কাদা একেবারে প্যাচ প্যাচ করছে। এমন সময় হঠাৎ সেই কাদা মাটির মধ্যে থেকেই একটা ধুলোর ঝড় উঠল। লোকটির গতি যেন রুদ্ধ হলো। দু হাতে চোখ মুখ চেপে ধরে দাঁড়িয়ে পড়ল সে। এমন সময় কোথা থেকে একটা দমকা বাতাস এসে তার সমগ্র শরীরটাকে যেন শূন্যে তুলে ভাসিয়ে নিয়ে গেল। মুহূর্তের মধ্যে তাকে এনে ফেলল একটি বিশেষ জায়গায়। লোকটি ধর্মর করে উঠে দাঁড়ালো। তার ভাবভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে এমন ঘটনায় সে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে। চোখ মুখ বুজে ছুটে ছুটে পালাতে চাইছে, কিন্তু কিছু একটা অদৃশ্য বাধা বারবার তার পথ রুদ্ধ করছে। লোকটি এবার খেয়াল করল যে তার বড়ই পরিচিত একটি জায়গায় সে দাঁড়িয়ে, একটি মন্দিরের সামনে, যার সমগ্র শরীর জুড়ে পাক খেয়ে বেড়ে উঠেছে একটি বটগাছ। এমন সময় হঠাৎ একটা দড়ি এসে পড়ল তার গলায়। সেই সাথে পাক খেয়ে গলায় যেন শক্ত করে বেঁধে গেল সেটা। লোকটি ছটফট করে ফাঁস আলগা করার চেষ্টা করতে লাগলো, তবে বৃথায় সেই চেষ্টা। ফাঁস তো আলগা হলোই না, উল্টে ওপর থেকে দড়ির ওপর একটা মৃদু টান পড়ল। একটু একটু করে লোকটির পা মাটি ছেড়ে শূন্যে উঠতে শুরু করেছে। যতই সে ছটফট করছে ততই যেন মোটা দড়িটা তার গলায় গেঁথে যাচ্ছে। কয়েক মুহূর্ত পর সমগ্র দেহটি শূন্যে খানিক ছটফট করে নিথর হয়ে গেল। অনতি দূরেই অন্ধকারে আগুনের ভাটার মতো জ্বলতে থাকা একজোড়া রক্তচক্ষুর ইশারাতেই যেন এই ভয়াবহ চিত্রনাট্য বাস্তবায়িত হল। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আরও একবার সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যেই আপনাদের সকলের ভালোবাসায় আমরা 30,000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করেছি। তাই বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। সেই উপলক্ষে আজকে পরিবেশন করতে চলেছি আমাদের একটি বিশেষ নিবেদন, অঙ্কিতা সরকারের কাহিনী অবলম্বনে ব্রহ্মসাপ। লেখিকার আরও দুটি গল্প আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে, যথাক্রমে ভোগলিপ্সা ও পাপ। গল্পের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করতে পারেন। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে অর্কর চরিত্রে দেবাঞ্জন, সাক্ষর ভূমিকায় শীতম, অয়নের চরিত্রে দেবাশিস, পূর্বাশার ভূমিকায় ইন্দ্রিতা, তিয়াশার চরিত্রে দেবযানী, হরিকাকার ভূমিকায় শ্রীরূপ, দয়ালরাম ভট্টাচার্যের চরিত্রে শুভদীপ, বীরেন্দ্রমোহনের ভূমিকায় অতনু, পুষ্পর চরিত্রে অনন্যা। এছাড়া কৃষ্ণসুন্দর ও গল্প পাঠে আমি অয়ন। শুরু হতে চলেছে আজকের গল্প, অঙ্কিতা সরকারের কাহিনী অবলম্বনে ব্রহ্মসাপ। ওয়াও, মার্ভেলাস! কি সুন্দর রে অর্ক তোদের এই বাড়িটা। এত সুন্দর এত বড় বাড়ি ছেড়ে তোরা যে কেন কলকাতার ইট কাঠের জঙ্গলে পড়ে থাকিস কে জানে। গাড়ি থেকে নেমেই মুখে বিস্ময়সূচক শব্দ করে বলে উঠল সাক্ষ্য। ওর কথাকে যোগ্য সঙ্গত দিয়ে পূর্বাশাও বলে উঠল একই কথা। সত্যি তাই, আমার যদি একটা এরকম বাড়ি থাকতো আমি তো কলকাতায় গিয়ে কখনোই পড়ে থাকতাম না। প্রত্যুত্তরে অর্ক সামান্য হেসে গাড়ির পেছন থেকে লাগেজগুলো নামাতে লাগলো। অয়নও এসে ওর সাথে হাত লাগালো। গাড়ি থেকে ধীরে সুস্থে নেমে চারপাশটা ভালো করে পর্যবেক্ষণ করে হাত দুটোকে দুপাশে ছড়িয়ে আড়মোড়া ভেঙে তিয়াশা বলল, উফ, একটানা বসে থেকে থেকে গা হাত পা পুরো ব্যথা হয়ে গেল। কিন্তু এখানে আসার পর সব ব্যথা যেন ম্যাজিকের মতো উবে গেছে।
যাই বল, তোদের এই পলাশপুর জায়গাটা কিন্তু দারুণ রে অর্ক। যদিও কলকাতা থেকে একটু দূরে, তাতে কি হয়েছে? এইসব জায়গায় শহুরে কালচার যত দেরিতে থাবা বসায় ততই ভালো। অর্ক আর অয়নের মালপত্র নামানো হয়ে গিয়েছিল। সেগুলোকে একপাশে রেখে বুকের কাছে 2 হাত মুড়ে দাঁড়ালো। সাক্ষ্য আর পূর্বাশা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। কলকাতা শহর থেকে বেশ খানিকটা দূরে, প্রায় ঘন্টা 4 পথ পেরিয়ে আসতে হয় পলাশপুরে। জিটি রোড ধরে বেশ কিছুটা পথ এগিয়ে এসে বাদিকে একটা পথ ধরে এগোলেই পরে ছবির মতো ছোট্ট গ্রাম এই পলাশপুর। অর্ক, অয়ন আর সাক্ষ্যর বন্ধুত্ব কলেজ জীবন থেকেই। তারপর কলেজ শেষ হতে ক্যাম্পাসিংয়ে একই সাথে চাকরি পায় অর্ক আর সাক্ষ্য। অয়ন চলে যায় MBA করতে, পরে অবশ্য ফিরে আসে ওদের অফিসেরই মার্কেটিং ডিপার্টমেন্টে। পূর্বাশা আর তিয়াশার সাথে আলাপ সেই অফিসেরই একটা পার্টিতে। তবে অর্ক আর তিয়াশার সেই আলাপ বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে আরও বেশ কিছুটা এগিয়েছে। সপ্তাহের শেষে একদিন তাদের জমাটি আড্ডায় কথায় কথায় অর্ক তাদের পলাশপুরের এই বাড়ির কথা বলেছিল। তারপর থেকেই ওদের বায়না শুরু হয়েছে ওদেরকে এই বাড়িতে আনার জন্য। যদিও এখানে ওদেরকে আনার তেমন ইচ্ছা ছিল না অর্কর। কি একটা কারণে 12 বছর ধরে এই বাড়ি তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে। শেষ যখন অর্করা এখানে এসেছিল সেটা ছিল 12 বছর আগেকার এক দুর্গাপুজো। তারপর কি কারণে যে এখানে আর আসা হয় না তা আজ আর মনে করতে পারে না অর্ক। তাছাড়া অর্ক জানত যে এই প্রস্তাবে বাবা অন্তত কিছুতেই রাজি হবে না। অর্কর বাবা কুণালবাবু একজন ব্যবসায়ী মানুষ। অন্য সব ব্যাপারে তিনি উদারমনস্ক হলেও এই একটা ব্যাপারে তিনি প্রচণ্ডভাবে কুসংস্কারাচ্ছন্ন। অর্ক ওদেরকে সে কথা বলতেই অয়ন বলে উঠেছিল, আরে তুই কি রে, এক যুগ আগে কোথায় কি হয়েছিল সেই কথা ধরে বসে আছিস। বিশেষ করে তুই যখন সেই ঘটনার কথা কিছু জানিসই না। আচ্ছা আমি কি করব বল, আমার হাতে তো কিছুই নেই। আর তোরাই বা ওখানে যাওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন সেটাই বুঝতে পারছি না আমি। এত জায়গা থাকতে তোরা এই ধ্যারে পলাশপুরে যাওয়ার জন্য নেচে উঠলি কেন? কারণ শতাব্দী প্রাচীন জমিদার বাড়িতে রাত কাটানোর মতো থ্রিল অন্য যে কোনো জায়গার ঝা চকচকে হোটেলে কাটানোর চেয়ে অনেক বেশি। হাল ধরে নিয়ে বলেছিল তিয়াশা। তারপর গলায় অনেকটা আদর ঢেলে দিয়ে অর্ককে উদ্দেশ্য করে বলেছিল, প্লিজ অর্ক, আঙ্কেলকে রাজি করা না, তাহলে আমাদের দুজনেরও একটু একা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হবে, তাই না? অর্ক আর ওকে ফেরাতে পারেনি। বাবা মায়ের কাছ থেকে অনুমতি আদায়ের জন্য অনুরোধ উপরোধের পথে সে আর হাঁটেনি। বুঝে গিয়েছিল ওভাবে কিছু হবে না। তাই খাওয়া দাওয়া বন্ধ করে মুখ গোমড়া করে অভিমান করেছিল গোটা একটা দিন। কাজ হয়েছিল এতেই। নিষেধের বরফ গলে গিয়ে মিলেছিল অনুমতি। অগত্যা অর্কর বাবা পলাশপুরের এই বাড়ির পাহারায় থাকা চাকর হরিকে ফোন করে জানিয়ে দিয়েছিল ওদের যাওয়ার কথা। গ্রামের মেঠো পথে ধুলো উড়িয়ে দুপাশের সর্ষে আর ধানের ক্ষেতকে পিছনে ফেলে ওদের কালো রঙের টয়োটা এসে থেমেছিল লোহায় মরচে পড়া ফটকটির সামনে। ফটকের 2 পাশে থাকা গর্জনরত 2 সিংহের মধ্যে একটি তাদেরকে আহ্বান জানালো সাদরে, অন্যটি অনেকদিন আগেই বোধ হয় মাটিতে মিশে গিয়েছে। বার কয়েক হর্ন বাজানোর পরেও যখন ভেতর থেকে কেউ বেরিয়ে এলো না, তখন অয়ন নেমে গেটটা ঠেলে খুলে দিয়েছিল। গাড়ি সরাসরি ঢুকে গিয়েছিল ভিতরে। বাড়ির সামনের অনেকখানি জায়গা এমনিতেই পড়ে রয়েছে। মাঝখানে রয়েছে একটি ফোয়ারা। নৃত্যরত ভঙ্গিতে দাঁড়ানো পরীর হাতের কলসি থেকে কোনো এক কালে হয়তো পরিমিত পরিমাণে জল পড়ত, কিন্তু এখন আর সেসবের বালাই নেই। সামনে ঢাকা গাড়ি বারান্দার ঠিক পেছন থেকেই শুরু হয়েছে বিশাল বড় সেই বাড়ি। অবশ্য বাড়ি না বলে তাকে অট্টালিকা বা প্রাসাদ বলাই ভালো। কোনো এক সময় তার গা থেকে হয়তো সূর্যের আলো বিচ্ছুরিত হতো।
কিন্তু এখন অযত্নে ঝড় জল বৃষ্টিতে তার রং আর আলাদা করে বোঝা যায় না। পুরো বাড়িটার ওপরেই এখন শ্যাওলার স্তর পাতলা একটা চাদর বিছিয়ে দিয়েছে। স্থানে স্থানে দেওয়াল ফাটিয়ে গজিয়ে উঠেছে বট অশ্বত্থের চারা। ওদের 5 জনের ঘোর কাটিয়ে দিয়েছিল একটা হাসি, সেই সাথে মিহি একটা কণ্ঠস্বর। কোনো পূর্ণবয়স্ক মানুষের কণ্ঠস্বর যে এত মিহি হতে পারে তাই নাকি না দেখলে হয়তো ওরা জানতেই পারতো না। ও দাদা বাবুরা, আপনারা এসে পড়েছেন? আমি ওই আপনাদের দুপুরের খাবার জোগাড় করতে হাটে গিয়েছিলুম। তা আসতে পথে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? অর্ক পিছন ফিরে ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই 2 হাত থেকে 2টো বাজারের ব্যাগ নামিয়ে আবারও একটা হাসি হেসে বলল, আগে আমার চিনতে পারলেন না? আমি হরি। আপনাদের এই বাড়ি দেখাশোনা করি আমি সেই কত বছর ধরে। আপনি তো সেই কোন ছোট্টবেলায় এসেছিলেন, মনে না থাকারই কথা। আপনাদের আসার খবর মেজো দাদা বাবুই পরশু টেলিফোন করে জানালেন। এবার আস্তে আস্তে অর্কর মনে পড়তে লাগলো শেষবার যখন সে এসেছিল সে এবং তার তুতো ভাই বোনেরা মিলে এই হরিকাকার সাথেই ঘুরে বেড়াতো। হরিকাকা তাদেরকে পেয়ারা পেড়ে দিত। কালো সিরিঙ্গে চেহারার হরিকাকা খেতেও পারত প্রচুর। বাবা কাকারাও ভোগ খাওয়ানোর সময় প্রবল উৎসাহে হরিকাকাকে খেতে উৎসাহিত করত। তবে মুখে এসব কিছু প্রকাশ না করে অর্ক বলল, আমাদের জন্য ঘর সাফসুতরো করে রেখেছো তো? তার বলতে দাদা বাবু, এতদিন বাদে আপনারা সব আসতেছেন। আমি সব খবর পেয়ে ঢোপা মাগিটারে ডেকে এনে সব বিছানার চাদর পর্দা কাশিয়ে ফর্সা চাদর পেটে দিয়েছি। চলেন আমি নিয়ে যাই আপনাদের এই বাক্সগুলো। ওগুলো আমরাই নিয়ে যাচ্ছি। লাগেজ তুলে নিয়ে ওরা সকলে হরিকাকার পিছু পিছু এগোতে লাগলো। হ্যাঁ, এই ঘরটায় দাদাবাবু 3 জন আর ওই ঘরটায় দিদিমণিরা 2 জন থাকবেন। বড় ঠাকুর দালান পেরিয়ে একতলার ভেতর দিয়ে যে ঘোরানো সিঁড়িটা আছে সেটা দিয়েই দোতলায় উঠে গেল ওরা। না হলেও বাড়িতে প্রায় 30 ঘর আছে। হরিকাকা কিছু একটা বলতেই যাচ্ছিল, তিয়াশা তাকে এক প্রকার থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। তুমি গিয়ে বরং আমাদের খাবারের ব্যবস্থাটা করো, বাকি আমরা আমাদেরটা ঠিক বুঝে নেব। অর্ক স্পষ্ট দেখল হরিকাকার উৎসাহে উজ্জ্বল মুখটা এক নিমিষে যেন অন্ধকার হয়ে গেল। মুখ নিচু করে হরিকাকা চলে গেল। অর্ক বেশ বিরক্তই হলো। হরিকাকার নামেই এই বাড়ির কেয়ারটেকার, কিন্তু আসলে সে ওদের পরিবারেরই একজন। এই বাড়িতে প্রথম কাজে ঢোকে হরিকাকার ঠাকুরদা, তারপর হরিকাকার বাবাও এই বাড়িতেই কাজ করেছে। তার সাথে এইরূপ ব্যবহার করা হয়েছে শুনলে বাবা তো বেশ রেগেই যাবে। এই সমস্ত ভেবে অর্ক যেন একটু বিচলিত হয়ে পড়ল। এমনিতেই তিয়াশা মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের মেয়ে বলে অর্কর বাবা মা তাকে খুব একটা পছন্দ করে না। একমাত্র ছেলের মুখ চেয়েই মেনে নিতে বাধ্য হয়েছে। ওদিকে তিয়াশার বাড়িতে জানে ও পূর্বাশার দেশের বাড়িতে যাচ্ছে আরও কয়েকজন মেয়ে কলিকের সাথে, আর পূর্বাশা কলকাতায় একাই থাকে, তাই ওর ক্ষেত্রে সেসব কোনো চিন্তা নেই। তবে অর্ক তৎক্ষণাৎ তিয়াশাকে আর কিছু বলল না। এখন একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে ভালো মনে তাকে বুঝিয়ে বলবে বলে ঠিক করল। পুরনো দিনের বাড়ি হলেও এই বাড়ির প্রতিটি ঘরের সাথেই বাথরুম আছে। সেখানেই সবাই সবার মতো স্নান সেরে নিল। অর্ক আর তিয়াশার ঘরটা ছিল ঠিক মাঝখানে। বাদিকের ঘরটা পূর্বাশার, আর ডান দিকের ঘরে রয়েছে অয়ন আর সাক্ষ্য। হাত মুখ ধুয়ে সবাই হরিকাকার আনা শুকনো জল খাবার এবং তার একটু পরেই গুরুভোজন সেরে নিল। তারপর পথশ্রমে ক্লান্ত হওয়ায় বিছানায় গা এলিয়ে দিল তারা। ছোট কর্তা বাবু, আপনার কাছে আমি হাত জোর করছি, আপনার 2টি পায়ে পড়ছি আমি। আমাদের এই সর্বনাশ করবেন না ছোট কর্তা বাবু, দয়া করুন আমাদের। বৃদ্ধ লোকটি সত্যি সত্যি তার সামনে দাঁড়িয়ে থাকা অর্ধেক বয়সের যুবকটির পায়ে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু তাতেও যুবকের মন গলে না। 2 পা পিছিয়ে গিয়ে তাচ্ছিল্য মাখা স্বরে সে বলে, আরে করেন কি বরচাজ মশাই, করেন কি? শিগগির উঠুন।
এই বলেই নিজেই সেই বৃদ্ধের দুই বাহু ধরে তাকে তুলে নিজের মুখোমুখি দাঁড় করান। মুখে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে বলেন, আহা, আপনি হলেন বামুল মানুষ, কোথায় আমি নিচু হয়ে আপনার পায়ের ধুলো নেব? তা না, খামোখা আপনি আমার পা ধরে আমার পাপ বাড়াচ্ছেন। এসব জানলে বাবা মশাই যে আমায় ত্যায্য পুত্র করবেন ভট্টাচ মশাই। পুষ্প আপনার বোনের মতো, আর সবে মাত্র 16 বছর বয়স তার। কলকাতার এক কুলিন বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। আপনি তার এত বড় সর্বনেশ করলে যে বিয়েটাই ভেঙে যাবে। তখন ওই পুকুরে দড়ি কলসি নিয়ে ডুবে মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। আপনি আমায় বলে দিন তাকে কোথায় রেখেছেন, আমি তাকে গিয়ে নিয়ে আসবো। কাউকে কিছু বলবো না ছোট বাবু, এইটুকু দয়া করুন আমায়। মা মরা ওই মেয়েটা ছাড়া আমার যে কেউ নেই, আর কেউ। দুই হাতে মুখ ঢেকে ঝরঝর করে কেঁদে ফেলেন জমিদার বাড়ির কুলপুরোহিত দয়ালরাম ভট্টাচার্য। দয়ালরামের কাতর অনুরোধকে অগ্রাহ্য করে বীরেন্দ্রমোহন বললেন, ভট্টাচ মশাই, আপনি কেন এত চিন্তা করছেন? পুষ্পকে আমি রাজরানী করে রাখবো, গয়না দিয়ে মুড়ে দেব ওর গোটা শরীর। আপনি তো জানেন আমার স্ত্রী হলো একটা বাঁচা, তা সে মাগির জন্য আমি কেন নিজেকে সন্তান সুখ থেকে বঞ্চিত করব শুনি? হ্যাঁ, এখন পুষ্প যদি আমায় একটা বাচ্চার মুখ দেখাতে পারে, তবে আমি তাকে মাথায় তুলে রাখবো। মহারানীর রাজত্বে তো আর আগেরকার মতো 2-3টে বিয়ে করার উপায় নেই, বুঝলেন তো? এই বলে বীরেন্দ্রমোহন সদর্পে স্থান ত্যাগ করলেন। পিছনে পড়ে থাকল এক ভগ্ন হৃদয়ের পিতার করুণ আরতি। আজ 2 পুরুষ ধরে তারা এই বাড়ির শিবলিঙ্গেরই সেবা করে আসছেন। মন্দিরের অনতি দূরেই নিজের ষোড়শী কন্যা নিয়ে বাস করেন তিনি। ভোরবেলা উঠে থেকেই মন্দিরের কাজেই তার গোটা বেলাটা কেটে যায়। মেয়ে পুষ্প জমিদার বাড়ি থেকে আসা চাল ডাল সবজি দিয়ে গুছিয়ে রান্না করে ঘরের সমস্ত কাজকর্ম সেরে বাবার জন্য অপেক্ষা করে। বাবা ফিরলে দুইজনে একসাথে খায়। বেশ নিস্তরঙ্গভাবেই কেটে যাচ্ছিল তাদের জীবন। কিন্তু হঠাৎই শান্ত পুকুরে ঢিল পড়ে কিছু তরঙ্গের সৃষ্টি হল। শিব মন্দিরের পিছনে পুকুর থাকলেও তা দেবোত্তর সম্পত্তি ছিল। সাধারণ দৈনন্দিন কাজকর্মের জন্য অন্য পাশে আরও একটি পুকুর ছিল, সেখানে জল আনতে যেত পুষ্প। যাওয়ার পথেই জমিদারের কনিষ্ঠ পুত্র বীরেন্দ্রমোহনের কুদৃষ্টি পড়ে পুষ্পর ওপর। বেশ কয়েকবার সে পুষ্পকে কুপ্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু স্বল্পভাষী পুষ্প সযত্নে এড়িয়ে যেত সেই প্রস্তাব। তবে দাম্ভিক বীরেন্দ্রমোহনের এই সামান্য নারীর এইরূপ ঔদ্ধত্য সহ্য হল না। নিজের কিছু পাইক নিয়ে একদিন তুলে আনলেন পুষ্পকে। দয়ালরাম জমিদার মশাইকে তার ছেলের কুকর্মের কথা জানাবেন ভেবেছিলেন, কিন্তু সেখানেও যে বীরেন্দ্রমোহন তাকে ভয় দেখিয়ে গিয়েছে। কোনো ক্রমে যদি তার বাবার কানে এই কথা ওঠে, তাহলে বীরেন্দ্রমোহন পুষ্পকে কলকাতার নষ্ট পাড়ায় বেচে দেবেন। মাথায় হাত দিয়ে দয়ালরাম বসে পড়েন বাবা বিশ্বনাথের মন্দিরের সামনে। কালো কোষ্টি পাথরের লিঙ্গের সামনে বসে এক পিতা জগৎ পিতার কাছে কন্যার আকস্মিক মৃত্যু কামনা করলেন। কারণ মৃত্যুর চেয়েও যে ইজ্জত অনেক বেশি দামি। কিন্তু বাবা বিশ্বনাথের কানে বোধহয় এই আকুল প্রার্থনা প্রবেশ করল না। তা না হলে কি তিনি এমন করে মুখ হয়ে স্থির থাকতে পারতেন? এই ঘরটা খুব অন্ধকার। নিশ্ছিদ্র এই ঘরে এতটুকু ছোট কোনো ফুটো নেই যার ফাঁক গলে একটু আলোর রশ্মি সবার চোখে ধুলো দিয়ে ঢুকে পড়বে। নিজের হাত, পরনের শাড়ি কিছুই এখন আর দৃশ্যমান হচ্ছে না পুষ্পর চোখে।
একটু আগেও সে চোখের জলে বুক ভাসিয়েছিল, চিৎকার করে ডাক দিয়েছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিল এইভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। এখানে তার গলার শব্দ শোনার জন্য কেউ নেই। বাবার জন্য বড্ড ভাবনা হচ্ছে তার। এতক্ষণ তাকে দেখতে না পেয়ে নিশ্চয়ই বুড়ো ছেলেটা বড় উতলা হয়ে পড়েছে, কিন্তু এখান থেকে বেরোবার কোনো পথই যে জানা নেই পুষ্পর। সে তো কতবার করে ছোটবাবুকে বলল তাকে ছেড়ে দিতে, তার হাতে পায়েও ধরল, কিন্তু তার আকুতি কেউ শুনল না। নিজের দুর্দশার কথা ভেবে পুষ্পর চোখ আবার জলে ভরে উঠল। ঠিক এমন সময় পুষ্পর চিন্তার জালকে ছিন্ন করে দড়াম শব্দে দরজাটা খুলে গেল। একজন স্ত্রীলোক এক হাতে একটি হেরিকেন এবং অন্য হাতে খাবারের থালা নিয়ে ঘরে প্রবেশ করেছে। তৎক্ষণাৎ হেরিকেনের আলোয় ঘরের তমসা কেটে গিয়ে আলোকিত হয়ে উঠল চারিপাশ। নিঃশব্দে মেঝের ওপরে খাবারের থালা এবং হেরিকেনটি নামিয়ে দিয়েই চলে যাচ্ছিল সে। তখনই পুষ্প কেঁদে আছড়ে পড়ল সেই স্ত্রীলোকটির পায়ে। আমায় যেতে দাও, ঘরে আমার বুড়ো বাপ যে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল গো। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমায় ছেড়ে দাও, যেতে দাও, যেতে দাও, আমায় যেতে দাও। কিন্তু স্ত্রীলোকটি কোনো উত্তর দিল না। পুষ্পর বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। দরজাটা আবারও সশব্দে বন্ধ হয়ে গেল। হ্যারিকেনের আলোয় এবার পুরো ঘরটা দৃশ্যমান হলো পুষ্পর কাছে। আসবাবহীন বদ্ধ একটা ঘরের মেঝেতে কুঁকড়ে বসে রয়েছে সে। ইতিউতি পড়ে রয়েছে সুরার বোতল, মাংসের হাড়, পরিত্যক্ত বাসন। পুষ্পর বড়ই খিদে পেয়েছিল, তাই সে আর এসবে মন না দিয়ে তাড়াতাড়ি স্ত্রীলোকটির আনা খাবার গলাধকরণ করতে লাগল। খিদের জ্বালায় সে বিস্মৃত হল নিজের অবস্থার কথা, বাবার কথা। খাওয়া শেষ হতেই দুই চোখে রাজ্যের ঘুম নেমে এলো পুষ্পর। নিজের বসার জায়গাতেই আঁচল বিছিয়ে ঘুমিয়ে পড়ল সে। কতক্ষণ অমন করে ঘুমিয়েছিল তার খেয়াল নেই পুষ্পর, কিন্তু আধো ঘুম আর আধো জাগরণে সে কয়েকজন মানুষের কথা শুনতে পাচ্ছিল। এই গলার শব্দগুলো কি স্বপ্ন নাকি আদৌ সত্যি ঠিক ঠাউর করতে পারল না পুষ্প। অতি কষ্টে কৌতূহল সংবরণ করতে না পেরে ভারী চোখের পাতা খুলে ফেলল সে। তৎক্ষণাৎ ওর আশঙ্কা সেখানে সত্যি প্রমাণিত হয়ে দেখা দিল বিভীষিকা রূপে। পুষ্পর ঘুমের সুযোগে ঘরে ততক্ষণে ঢুকে এসেছে মদ্য বীরেন্দ্রমোহন এবং তার দুই সাগরেদ। পুষ্পর নিদ্রাভঙ্গের অপেক্ষায় বোধহয় বসেছিল তারা। সে উঠে বসতে সাগরেদ দুজন বাইরে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ করে দিয়ে পাহারায় রইল তারা। বীরেন্দ্রমোহন পুষ্পর কাছে এসে নিচু হয়ে বসে তার গালে হাত বোলাতে বোলাতে বললেন, পুষ্প, পুষ্প রে, তুই বড় সুন্দর, বড় পবিত্র। আমার জীবনে অনেক জ্বালা জানিস। আমার স্ত্রী আমায় কোনোদিন সুখ দিতে পারেনি। এ যাবৎ কত মেয়ের সাথে শুয়েছি, কিন্তু কেউ আমায় একটা সন্তান দিতে পারেনি রে। তুই তো বামুনের মেয়ে, তোদের বাপ বেটির অনেক পুণ্য। তোদের সেই পুণ্যের জেরে আমায় একটু তৃপ্তি দে পুষ্প। আমার সন্তানকে তুই পেটে ধর। আমি কথা দিচ্ছি, কথা দিচ্ছি সারা জীবন তোকে মাথায় করে রাখবো। গয়না দিয়ে মুড়ে দেবো তোর গোটা শরীর। হ্যাঁ, তোকে রাজরানীর মতো করে রাখবো। দয়া করে আবার সন্তানকে তুই পেটে ধর। আমায় একটু তৃপ্তি দে পুষ্প, আমায় একটু তৃপ্তি দে। বীরেন্দ্রমোহনের স্পর্শে আরো কুঁকড়ে গেল পুষ্প। তার মুখ শরীর থেকে ভেসে আসা সুরার গন্ধে পুষ্পর গা পাক দিয়ে উঠল। সংকুচিত হয়ে সে বীরেন্দ্রমোহনের স্পর্শ থেকে বাঁচতে সরে বসল, কিন্তু নির্লজ্জ ও কামলোলুপ বীরেন্দ্রমোহন সবলে পুষ্পকে নিজের দিকে আকর্ষণ করে বলে উঠলেন, সরে সরে যাচ্ছিস কেন পুষ্প? কাছে আয়,
একটু পরেই তো আমি তোর মধ্যে উপগত হব। আমার কাছে আর লজ্জা কিসের? হ্যাঁ, লজ্জায়, অপমানে, ঘেন্নায় পুষ্প এবার একটা দুঃসাহসিক কাজ করে বসল। মুখ ফিরিয়ে একদলা থুতু সে ছিটিয়ে দিল বীরেন্দ্রমোহনের মুখ লক্ষ্য করে। হাতের উল্টো পিঠ দিয়ে তা পরিষ্কার করে বীরেন্দ্রমোহন এবার ক্ষুধার্ত শিকারী বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়লেন পুষ্পর ওপর। গুড মর্নিং অর্ক। গুড মর্নিং তিয়াশা। আরে গুড মর্নিং অয়ন। কি ব্যাপার রে, আজ তুই এত তাড়াতাড়ি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। পরদিন সকালবেলা বাড়ির বাইরের লনে অর্ক আর তিয়াশার সাথে দেখা হয়ে গেল অয়নের। অয়ন বরাবরই লেট রাইজার। সেখানে আসার দিনও, মানে গতকাল, ওকে বেশ কয়েকবার ফোন করে তবেই ওর ঘুম ভাঙাতে হয়েছে। আজ তাই সকাল সকাল ওকে দেখে অর্কর অবাক হওয়াটাই স্বাভাবিক। বাড়ির সামনের যে জায়গাটায় ওরা এখন হাঁটছে সেটা একসময় ছিল সুদৃশ্য লন। চারপাশে বিভিন্ন ফুলের গাছ ছিল। পায়ের নিচের ঘাস জমিটাও ছিল অতি যত্নে লালন করা। সকাল বিকাল এই সমস্ত ঘাসের যত্ন করার জন্য একজন মালিও ছিল, কিন্তু সেসব এখন অতীত। এই বাড়ির সদস্যরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে এইসব জিনিসেরাও যত্নের অভাবে নিজেদের লালিমা ত্যাগ করেছে। পায়ের নিচে সুদৃশ্য প্রাকৃতিক সবুজ গালিচার স্থানে এখন জায়গা করে নিয়েছে শুধুই অযত্নে বেড়ে ওঠা ঘাসপাতা। বছরে একবার কি দুইবার লোক ডেকে এনে হরিকাকা পরিষ্কার করিয়ে নেয়, এই যা। অর্কর প্রশ্ন শুনে অয়ন সামান্য হেসে উত্তর দিল, এমন সুন্দর জায়গায় যদি সকালেও পড়ে পড়ে ঘুমাই তবে এই জায়গার অপমান হবে। তোদের এখানে ভোর থেকে এত পাখি ডাকে যে তাদের টানে না বেরিয়ে পারা যায় না। সাক্ষ্য যে কি করে এখনো ঘুমোচ্ছে কে জানে। শুধু কি সাক্ষ্য, পূর্বাশাও তাই। সকালবেলা কতবার ওদের ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলাম, কিন্তু ঘুম জড়ানো গলায় কি বলল কে জানে, বুঝতেই পারলাম না। যাকগে, আমার কি, পরে তো আর আমায় বলতে পারবে না যে আমি ডাকিনি। তিয়াশা কথা শেষ করতেই অয়ন চমকে উঠে ওর মুখের দিকে তাকালো। অর্ক অন্যদিকে তাকিয়ে থাকায় দেখতে পেল না তিয়াশার মুখের অর্থপূর্ণ হাসি। একটু বিরক্ত হয়ে অয়ন এবার তিয়াশার মুখের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। মেয়েটা প্রতিনিয়ত কি করে এত ভালো অভিনয় করে। পূর্বাশাকে সকালে ডাকতে গিয়ে নিশ্চয়ই ওর ঘরে অর্ধনগ্ন অবস্থায় দেখতে পেয়েছিল তিয়াশা, আর নয়তো পূর্বাশার ঘর থেকে ওকে বেরোতে দেখেছে তিয়াশা। তাই নিশ্চিত হওয়ার জন্য এই গেমটা খেলল সে। ভারী ধুরন্ধর মেয়ে। এখন এই কথাটা যদি সবার সামনে রাষ্ট্র করে কিংবা অফিসে ছড়িয়ে দেয় তাহলে অয়নের সঙ্গীতার সাথে রিলেশনটার 12টা তো বাজবেই, সেই সাথে পূর্বাশার সঙ্গে ওপেন রিলেশনটারও দফা রফা হবে। অর্ক, তোদের বাড়ির পেছন দিকটায় চল না রে, ওখানে কি আছে একটু দেখে আসি। তিয়াশার আদুরে গলার আবদারে সম্বিত ফিরে পেল অয়ন। দেখল অর্ক ওর কোমর জড়িয়ে ধরে খুব কাছে নিয়ে এসেছে ওকে। অয়ন চোখ ফিরিয়ে নিল, কিন্তু শুনতে পেল অর্ক বলছে, ওখানে আর কি দেখবি, কিছুই নেই রে দেখার। আর আম কাঁঠালের বাগান, এখন শুধুই জঙ্গল, আর পিছনেই রয়েছে মজা একটা পুকুর। কত কি রয়েছে সেই জঙ্গলে, গিয়ে কাজ নেই আর। আরে দেখি না, দিনের বেলা তো কি হবে, কিচ্ছু হবে না, চল না। অগত্যা তিয়াশার জেদে ওদিকে ওকে নিয়ে যেতে রাজি হলো অর্ক। ছোটবেলায় দুর্গাপুজোর সময় যখন আসতো এখানে, তখন ওই জঙ্গলেই ওরা সবাই লুকোচুরি খেলতো। এখন ওই দিকটার কি অবস্থা কে জানে। এই সমস্ত কিছু ভেবে জঙ্গলের পথে পা বাড়াতেই হরিকাকার সাবধান বাণী শুনে থমকে গেল ওরা। ওদিকে যেও না দাদাবাবু, ওদিকে কিছু নেই, তোমরা এই সামনেটা ঘুরে দেখো না। এই বাড়ির বাইরে গ্রামের চারপাশটাও ঘুরে দেখতেই পারো, কিন্তু ও দিকটাতে যেও না। অর্ক যেন তিয়াশার দিকে তাকিয়ে বলতেই চাইল, দেখলি, বললাম না ওদিকটা কিচ্ছু নেই। কিন্তু তিয়াশার সাথে সাথে এবার গো ধরল অয়ন। বলল, কিছু নাই বা থাকলো, তবু আমি পুরোটা একবার ঘুরে দেখবই। পুরোনো দিনের বাড়ির মধ্যে কত কিছু যে এক্সপ্লোর করার থাকে, এইসবের থ্রিল তুমি বুঝবে না হরি কাকা।
হরিকাকার নিষেধাজ্ঞা এক প্রকার অগ্রাহ্য করেই ওরা এগিয়ে গেল। গতকাল আসার পর থেকেই বিভিন্ন নিষেধের বেড়ায় বেঁধে দিচ্ছিল হরিকাকা। অনেক দিনের লোক বলে ওর মুখের উপরে কিছু বলতে পারছিল না অর্ক। পুরনো দিনের মানুষ বিভিন্ন ধারণা নিয়ে থাকে, তাই হয়তো ওদেরকে সাবধান করছিল। অর্ক বুঝতে পারছিল ওর বন্ধুরা বেশ বিরক্ত হচ্ছে, তবুও ওদের বুঝিয়ে যাচ্ছিল যে হরিকাকার কথা সহ্য করে নিতে। গতকাল তার কথা মেনেই তো সন্ধ্যের পর বাড়ি থেকে কেউ বেরোয়নি, কিন্তু ঘুরতে এসে কতক্ষণই বা ওদেরকে আটকে রাখবে অর্ক? বেশ, যাচ্ছ যাও, কিন্তু ভুলেও পুকুর পাড় ধরে দক্ষিণ দিকে যেও না কিন্তু। অর্ক মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হরিকাকা গোমরা মুখে বিড়বিড় করে কী সব বলতে বলতে চলে গেল ওদের খাবার জোগাড় করতে। মন্দির? এই জঙ্গলের মধ্যেও মন্দির রয়েছে? আগে বলিসনি তো অর্ক? অর্ক কোনো উত্তর দিতে পারল না, কারণ এখানে যে একটা মন্দির আছে সেটা তো সে নিজেও জানতো না। এই ওটা মন্দির? স্মৃতির পাতা অনেকক্ষণ ধরে ওলট পালট করেও মন্দিরের কথা কিছুতেই মনে করতে পারল না সে। তাই তিয়াশা আর অয়নের মতো সেও মন্দিরের এইরূপ গড়ন দেখে যারপন্নায় বিস্মিত হল। মন্দিরটা বেশি বড় নয়, ওঠার আগে 2-3 ধাপ সিঁড়ি রয়েছে মাত্র, যদিও কালের নিয়মে ক্ষয় সেখানেও থাবা বসিয়েছে। মন্দিরের কাঠের কারুকার্য করা দরজায় বেশ বড় একটা তালা ঝোলানো। জলের প্রভাবে তাতেও মরচে ধরেছে। বৃষ্টির জলে, রোদে, তাপে এবং যত্নের অভাবে কাঠের কারুকার্য প্রায় নিঃশেষ। কিন্তু এ সমস্ত কিছু তাদেরকে অবাক করেনি। যে জিনিসটা তাদেরকে বিস্মিত করেছে সেটা হলো একটি গাছ। মন্দিরের চূড়া বরাবর সেই গাছটি ডালপালা বিস্তার করে সোজা উঠে গিয়েছে, ঠিক যেন বাবা বিশ্বনাথের মাথার জটা। মন্দিরটাকেই আঁকড়ে পাকে পাকে তাকে জড়িয়ে ধরে নিজের প্রভাব বিস্তার করেছে গাছটা, অথচ একটুও ফাটল ধরায়নি মন্দিরের গায়ে। এখান থেকে চল অর্ক, আমার ঠিক ভালো লাগছে না, গাটা কেমন শিরশির করছে। দেখ, এত ঘন জঙ্গল এখানে, তাও আমরা কোনো পাখির ডাক শুনতে পাচ্ছি না। কেমন অদ্ভুত নিস্তব্ধতা, কেমন সব যেন থমকে রয়েছে এখানে। তাড়াতাড়ি চল এখান থেকে। অর্করও পরিবেশটা ঠিক ভালো লাগছিল না। বারবার মনে পড়ে যাচ্ছিল এখানে ঢোকার আগে হরিকাকার সাবধান বাণীগুলির কথা। তিয়াশার কথায় সায় দিয়ে অর্ক ওখান থেকে বেরিয়েই আসত, কিন্তু অয়নের কথায় বাধা পেল। আরে এরকম ঘন জঙ্গল এলে গা শিরশির, কাটা দেওয়া, ভয় করা এইসব কিছু হতেই পারে। তাই বলে একটা পুরনো মন্দিরের কাছে এসে সেটা ভালো করে না দেখেই ফিরে যাব নাকি? হতেই পারে মন্দিরে বিরল কোনো ধাতুর খুব সুন্দর একটা মূর্তি আছে, সেরকম হলে একটা গ্রেট ডিসকভারি হবে। কিন্তু চল চল গিয়ে দেখি। অয়নকে নিরুৎসাহিত করতে পারল না অর্ক। তিয়াশার কাছ থেকে টেনে ধরা হাতটা ছাড়িয়ে নিয়ে সেদিকেই এগিয়ে গেল। মন্দিরের সামনেটা বেশ জঙ্গল হয়ে থাকায় চলার গতি রুদ্ধ হচ্ছিল বারবার। তিয়াশা অবশ্য এগিয়ে আসেনি, বেশ খানিকটা দূরেই দাঁড়িয়েছিল। ওর মনের অস্বস্তিটা চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্টভাবে। জঙ্গলে জায়গাটা পেরিয়ে মন্দিরের কাছাকাছি এসে পৌঁছালো ওরা, কিন্তু সিঁড়ির প্রথম ধাপে আর পা রাখা হলো না। তার আগেই পেছন থেকে ভেসে এলো হরিকাকার ক্রুদ্ধ কণ্ঠস্বর। বারবার বলে দিয়েছিলাম এদিকটাতে না আসতে, তবুও কথা শুনলে না তো। এই তোমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নামি দামি স্কুলে পড়ে ধরাকে সরা জ্ঞান করো, মনে করো বড়রা যা বলে সব ভুল আর তোমরা যা করো সব ঠিক। চলে এসো ওখান থেকে, এক্ষুনি এসো, না হলে আমি তোমার বাবাকে ফোন করে তোমার এখান থেকে নিয়ে যেতে বলবো, বলে দিলুম। শান্ত সদাহাস্য মানুষটাকে এমনভাবে রেগে যেতে দেখে অর্ক, অয়ন আর তিয়াশা তিনজনেই বড্ড হকচকিয়ে গেল। পরে সেই থতমত ভাবটা কেটে যেতেই অর্কর মনে জমা হলো রাগ। সামান্য এক চাকর কিনা তাকে তার বন্ধুদের সামনে এমনভাবে বলল। থমথমে মুখে অর্ক হনহন করে হেঁটে সেই স্থান ত্যাগ করল। মন্দিরের ওই সিঁড়ির প্রান্তে বসে থাকতে থাকতে কখন যে দয়ালরাম ভট্টাচার্যের চোখ জুড়িয়ে এসেছিল
তার তিনি টের পাননি। ভোরবেলা আশেপাশের গাছের ডালে থাকা পাখির কুজনে তার ঘুম ভেঙে যায়। রাত্রি জাগরণের ফলে ক্লান্ত শরীরে মাথাটা পাথর সমান ভারী মনে হচ্ছে। তবুও শরীরের সমস্ত ব্যথাকে উপেক্ষা করে তিনি চোখ খুলে বসলেন। গোটা একটা দিন কেটে গেল, অথচ পুষ্প কোথায়? কি অবস্থায় আছে সে এখন? দুশ্চিন্তায় মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে তার। তিনি এমনই এক হতভাগ্য বাবা যে সবকিছু জানা সত্ত্বেও কিছুই করতে পারছেন না। সারা জীবন ধরে তিনি নিষ্ঠা ভরে বাবা বিশ্বনাথের সেবা করলেন, আর তার পরিণামে কিনা এই জুটল। দু চোখ থেকে নেমে আসা জলের ধারাকে না মুছেই তিনি মন্দিরের চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগলেন। বারবার বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করে বলতে লাগলেন, একবার আমার পুষ্পকে তুমি ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। তারপর আমি তাকে নিয়ে এই বাড়ি ছেড়ে, এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। একবার তুমি ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। কিন্তু বাবা বিশ্বনাথের মনের ইচ্ছে বোধহয় অন্যরকম ছিল। দয়ালরাম যখন তার চরণে নিজের সামান্য পার্থিব সম্পত্তিটুকুও উৎসর্গ করতে অঙ্গীকারবদ্ধ হচ্ছিলেন, ঠিক তখনই কে যেন ডেকে উঠল, ঠাকুর মশাই আছেন নাকি? আরে ও ঠাকুর মশাই, আরে ও ভট্টাচার্য মশাই আছেন? মনুষ্যকণ্ঠের আওয়াজ পেয়ে তিনি তাড়াতাড়ি করে চোখের জল মুছে চলে আসেন মন্দিরের সামনে। অনেক আশা নিয়ে এসেছিলেন তিনি, কিন্তু তার সেই অদম্য আশায় পুষ্পর রূপ যেন ছাই ফেলল। ক্লান্ত দুই চোখ মরা মাছের মতো স্থির। এক রাতেই চোখের কোলে জমা হয়েছে গাঢ় কালি। গালে গলায় জমা হওয়া কালশিটে দাগগুলি সবিস্তারে জানাচ্ছে গত রাতের অত্যাচারের গল্প। পরনের কাপড়টা ফালা ফালা হয়ে যাওয়ায় তা ঊর্ধ্বাঙ্গ ঢাকতে অসমর্থ হয়েছে, তাই গায়ে জড়ানো রয়েছে একটা দামি শাল। পুষ্প, আমার কি হয়েছে? কি হয়েছে তোরে? কি হয়েছে? এই বলে দৌড়ে তার কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন দয়ালরাম, কিন্তু উল্টো দিক থেকে কোনো সাড়া পাওয়া গেল না। এই নেন ঠাকুর মশাই, দিয়া গেলাম আপনার মায়ারে। ভালো মন্দ খাওয়ান এখন ওরে, 2 দিন বিশ্রাম নিক, তারপর আবার এসে নিয়ে যাবো ওকে। নিজের চেয়ে বয়সে বছর 10 ছোট দুইজন লেঠেলের মুখে এমন অকপট নির্লজ্জ কথা শুনে দয়ালরাম প্রথমে কিছু বলতে পারলেন না। তিনি বুঝতে পারছেন না তাদের নিজেদের ঘরেও কি পুষ্পর বয়সী কোনো ছোট মেয়ে নেই। তারা কি করে এমন ঘৃণ্য প্রস্তাব উত্থাপন করছে। পুষ্প ততক্ষণে বাবার হাত ছাড়িয়ে ধীর পায়ে ভিতরে চলে গেল। দয়ালরাম হাত জোর করে কাকতি মিনতি করে বলতে লাগলেন, আমাদের ছেড়ে দাও বাবারা। আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূরে যেখানে পারি চলে যাব। কাউকে কিছু বলবো না। আমাদের ছেড়ে দাও বাবারা। কিন্তু সেখানে তার আকুতি শোনার মতো কেউ নেই। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন জমিদারের কনিষ্ঠ পুত্র বীরেন্দ্রমোহন। দয়ালরামের কথাগুলি তার কর্ণগোচর হয়েছিল। তিনি উত্তর দিলেন, বালাই ষাট, আপনি কেন যাবেন ঠাকুর মশাই? আচ্ছা, এখানে আপনাদের কি অসুবিধা হচ্ছে বলুন তো? হিসেব মতো আজ থেকে তো আপনাদের সুখের দিনে শুরু। হ্যাঁ, গতকাল রাতে পুষ্প আমায় যে সুখ দিয়েছে, এর আগে আমি কোনোদিন সেই সুখ পাইনি। এখন পুষ্প যদি আমায় একটা সন্তানের মুখ দেখাতে পারে, তবে আমি কথা দিচ্ছি ও শরীর আমি সোনায় মুড়ে দেবো। হ্যাঁ। বীরেন্দ্রমোহনের কথা শেষ করা মাত্রই তার এক লেঠেল অবাক হয়ে চেঁচিয়ে উঠল, আরে আরে ওকে ওকে। তার দৃষ্টিকে অনুসরণ করে সকলে মন্দিরের একটু পিছনে ট্যাটচা করে লাগানো একটা গাছের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। কথাবার্তায় ব্যস্ত থাকায় চারজনের কেউই লক্ষ্য করেনি পুষ্প কখন যেন ঘর থেকে এক গাছা দড়ি নিয়ে
গাছটির একটি নিচু ডালে নিজের গলাতে ফাঁস লাগিয়েছে। পুষ্প, পুষ্প! দয়ালরাম ছুটে গেলেন সেই দিকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। একটু আগেই থেমে গিয়েছে পুষ্পর থরথর করে কেঁপে ওঠা পা দুটি। এবার দয়ালরাম পা দুটিকে বুকের কাছে জড়িয়ে ধরে ডাক ছেড়ে কেঁদে উঠলেন, পুষ্প! বীরেন্দ্রমোহনের নির্দেশে লেঠেল দুজন তড়িঘড়ি পুষ্পর নিথর দেহটিকে গাছ থেকে নামিয়ে আনল। দেহের তাপমাত্রা তখনও উষ্ণ, কিন্তু শ্বাস প্রশ্বাস আর অব্যাহত নেই। পুষ্প, পুষ্প! বারবার পুষ্পকে ডেকে ডেকেও কোনো সাড়া না পেয়ে এবার মরিয়া হয়ে উঠে দাঁড়ালেন দয়ালরাম। পুষ্পর মৃতদেহ দেখে বিচলিত হয়ে পড়েছেন বীরেন্দ্রমোহন। মেয়েটা যে এমন করে নিজেকে শেষ করে দেবে তা তো তিনি ধারণাই করতে পারেননি। এখন যদি তার বাবা মশায়ের কানে এই সংবাদ যায় তবে তো অনর্থ হয়ে যাবে। তিনি যে অন্যায় একেবারে বরদাস্ত করতে পারেন না। নিজের ভাবনার মধ্যে বিভোর থাকা বীরেন্দ্রমোহন খেয়ালই করেননি কখন যেন ক্রন্দনরত ভট্টাচার্য মশাই সেই স্থান ত্যাগ করেছেন। এমন সময় ক্রুদ্ধ একটা স্বর শুনে সকলে পিছনে ফিরে তাকালো। আজই আপনার শেষ দিন ছোট বাবু। আমার মেয়ে আজ মরেছে, তার খুনিরেও আমি মারব। তবে পিছনে তাকিয়ে দ্বিতীয়বারের জন্য তারা আবারও স্থির হয়ে গেল। তাদের সকলকে অবাক করে দিয়ে বৃদ্ধ ভট্টাচার্য মশাই হাতে তুলে নিয়েছেন বাবা বিশ্বনাথের ত্রিশূল। উদ্যত সেই অস্ত্র নিয়েই তিনি এগিয়ে আসছেন বীরেন্দ্রমোহনকে লক্ষ্য করে। ভয় তার গলা শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, ভট্টাচার্য মশাই, এ কি করছেন আপনি? ফেলে দিন, ফেলে দিন, ফেলে দিন, ওটা শিগগির ফেলে দিন। বাবা বিশ্বনাথের অস্ত্র নিয়ে এসেছেন আপনি? হ্যাঁ, উনি ভাব দেবেন কিন্তু। পাপ পুণ্য ইহকাল পরকালের ভয় আমায় দেখাবেন না ছোট বাবু। আমি এখন সেসবের ঊর্ধ্বে। সারা জীবন মহেশ্বরের সেবা করার পরেও যার একমাত্র অবলম্বনের অকাল মৃত্যু নিজের চোখে দেখতে হয়, হ্যাঁ বলতে পারেন তার আবার কিসের বেঁচে থাকা? হ্যাঁ, কিসের বেঁচে থাকা? চোখের সামনে মেয়ের খুনিরে দেখেও আমি যে আর হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। আপনাকে আজ মরতেই হবে ছোট বাবু, আপনারে আজ মরতেই হবে। দয়ালরামের চোখে অশ্রুর আর কোনো অস্তিত্ব নেই। তার বদলে সেখানে স্থান নিয়েছে ক্রোধ। এক পা করে তিনি এগিয়ে যেতে লাগলেন বীরেন্দ্রমোহনের দিকে। ঘটনার আকস্মিকতায় লেঠেল দুজনও কেমন যেন স্থাণু হয়ে দাঁড়িয়ে পড়েছে নিজেদের জায়গায়। ভোরের আবছা অন্ধকার মুছে গিয়ে চারিদিকে এখন রৌদ্রোজ্জ্বল সকালের লালিমা। হ্যাঁ, হাত থেকে ত্রিশূলটা ফেলে দিন ভট্টাচার্য মশাই, ত্রিশূলটা ফেলে দিন। দেখুন, আমি কিন্তু পুষ্পকে খুন করিনি। হ্যাঁ, আমি খুন করিনি। সে নিজেই নিজের জীবন দিয়েছে। আমাকে ছেড়ে দিন, ত্রিশূলটা ফেলে দিন ভট্টাচার্য মশাই, ত্রিশূলটা ফেলে দিন। ভয়ে কাঁপতে লাগলো বীরেন্দ্রমোহনের স্বর। কিন্তু এসবেও যখন বৃদ্ধ দয়ালরামকে নিবৃত করা গেল না, তখন বীরেন্দ্রমোহন অন্য পন্থা অবলম্বন করলেন। আপনি আমায় খুন করে কি নিজে পার পাবেন ভট্টাচার্য মশাই? হ্যাঁ, এই জীবনের কথা না হয় বাদই দিলাম, কিন্তু পরজন্ম বলেও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, আপনি বামুন মানুষ, আমার থেকে আপনি অনেক অনেক বেশি জানেন। এটাও নিশ্চয়ই জানেন যে বামুন মানুষ খুন করলে মৃত্যুর পর সে ব্রহ্মরাক্ষসে পরিণত হয়। হ্যাঁ, আর সে পাপ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। সে কোনোভাবেই সেই পাক থেকে আর বেরিয়ে আসতে পারে না।
এই 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 এক জীবনের না পাওয়া ভুলতে আপনি যে সে পাপের চক্রে আটকা পড়বেন ভট্টাচার্য মশাই। শুনুন, আপনি আপনি আমার কথা শুনুন। হ্যাঁ, ওটা হাত থেকে ফেলে দিন, দয়া করে ওটা হাত থেকে ফেলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, কখনোই না। পরজন্মের প্রলোভন কিংবা পাপের ভয় দেখিয়ে আমায় নির্বৃত্ত করতে পারবেন না ছোটবাবু। দরকার হলে আমি ব্রহ্ম রাক্ষসী হব, বাধা পড়ব পাপ চক্রে। আমার একমাত্র মেয়ের হত্যাকারী আপনি। আমি আজ বাবা বিশ্বনাথের সামনে দাঁড়িয়ে শপথ করছি, এই বংশে একদিন বাতি দেওয়ার মতো কাউকে রাখবো না আমি। প্রতি যুগে আমি আসব আর একজন করে পুরুষকে নিয়ে যাব। শেষ করে দেব সব, শেষ করে দেব সব, শেষ করে দেব। সকলকে টেনে নিয়ে আসবো এখানে, আর প্রতি যুগের শেষ বছরে বলি নেব আমি নিজের হাতে, নিজের হাতে। ভট্টাচার্য মশাইয়ের কথায় মগ্ন হয়ে গিয়েছিলেন বীরেন্দ্রমোহন। দ্রুত হিসেব করছিলেন বংশের উপরে নেমে আসা এই অভিশাপের ফলের। লেঠেল দুইজন দয়ালরামকে অলক্ষ্যে দুই পাশ থেকে ঘিরে থাকলেও শেষ রক্ষা করতে পারল না। অতর্কিতে দয়ালরাম ঝাঁপিয়ে পড়লেন বীরেন্দ্রমোহনের ওপর। বাবা বিশ্বনাথের ত্রিশূল নিয়ে আমূল গেঁথে দিলেন তার হৃৎপিণ্ড বরাবর। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এসে ভিজিয়ে দিল দয়ালরামের বুক, যে বুকে কিছুক্ষণ আগেও লেগেছিল অশ্রু। অতর্কিত এই আক্রমণে লেঠেল দুটি হকচকিয়ে গেলেও মুহূর্তে নিজেদেরকে সামলে নিয়ে ধরে ফেলল ভট্টাচার্য মশাইকে। কিন্তু বীরেন্দ্রমোহনের বুক থেকে বিদ্ধ ত্রিশূলটা খুলে নেওয়ার সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। লেঠেল দুজনও ব্যস্ত হয়ে পড়ল তার মনিককে নিয়ে। একবার মাত্র বীরেন্দ্রমোহনের মৃতদেহের দিকে ঘৃণা ভরে তাকিয়ে দয়ালরাম নির্বিকারভাবে নিজের বুকেও বসিয়ে দিলেন সেই ত্রিশূল। কন্যার পদাঙ্ক অনুসরণ করা পিতার মৃতদেহ লুটিয়ে পড়ল বাবা বিশ্বনাথেরই মন্দিরের সামনেই। খুব দ্রুত পদক্ষেপে বাড়ির সামনেটুকু হেঁটে পার হয়ে এলেন দয়ালরাম ভট্টাচার্য। অবশ্য হেঁটে এলেন কথাটা বলা ভুল, বলা যায় এক প্রকার হাওয়ায় ভেসেই যেন এলেন তিনি। ব্রহ্মরাক্ষস অবস্থা প্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি নিজের ইচ্ছে মতোই যে কোনো জায়গায় খুব দ্রুত ভেসে যেতে পারেন। এই সময় কেউ যদি তাকে প্রত্যক্ষ করতে পারত তাহলে সে দেখত মাটি থেকে সামান্য ওপরে তার পদযুগল প্রতিটি পদক্ষেপ ফেলছে। তার ভ্রুযুগল ঈষৎ কুঞ্চিত হয়ে ধনুকের আকার ধারণ করেছে। উজ্জ্বল ললাটেও জড়ো হয়েছে বেশ কয়েকটা কুঞ্চন। মাথার পিছনের ব্রহ্মশিখা থেকে তেজ যেন ছলকে ছলকে উঠছে। নিজের বাসস্থান ছেড়ে তিনি আজ যাচ্ছেন কন্যার কাছে। আজ থেকে অনেকগুলো বছর আগে যখন তিনি ব্রহ্মরাক্ষসে পরিণত হয়ে প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য হরণ করেছিলেন একের পর এক প্রাণ, তখন এই পরিবারের রক্ষাকর্তা হয়ে এসেছিলেন অন্য একজন পুণ্যাত্মা ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ দয়ালরামের দেহবশেষ নিয়ে মন্ত্র পড়ে তাকে বেঁধে রেখেছিলেন মন্দিরের বিপরীত দিকের একটি বটগাছের নিচে, আর পুষ্পকে রেখে দিয়েছিলেন সেই গাছের নিচে যার ডালে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে সে আত্মহননের পথ বেছে নিয়েছিল। সেই বাঁধনের জন্যই তারা বাড়ির চৌহদ্দি তো দূর, একে অপরের কাছেও আসতে পারে না। কিন্তু আজ সেই সমস্ত বাধা যেন দূর হয়ে গিয়েছে, ঠিক আগের মতন। আগের বারের মতোই তার স্থানের ধুলি পায়ে পায়ে এসে পৌঁছেছে তার মেয়ের স্থানে। তাই তো তিনি আসতে পেরেছেন এখানে নিজের আত্মজার কাছে। দয়ালরাম সেই স্থানে পৌঁছাতেই পুষ্প আকুল স্বরে বাবাকে দেখে বলে উঠল, বাবা,
বাবা, তুমি এসেছো? আমি জানতাম আজ তোমার দেখা পাবো। 12টা বছর পরে আবার তোমার দেখা পেলাম বাবা। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে তিনি ভাবলেন, মেয়েটা আজও তার একই রকমই ছেলে মানুষ রয়ে গিয়েছে। অবশ্য থাকবে নাই বা কেন, পৃথিবীর মধ্যে বইতে থাকা সময়ের চক্র তো তাদেরকে স্পর্শ করতে পারে না। যে বয়সে তাদের এইরূপ অবস্থার প্রাপ্তি ঘটেছিল, আজও তো সেইখানেই আটকে রয়েছেন তারা। আমায় যে আসতেই হতো রে মা, আমায় যে আসতেই হতো। একটা যুগ কেটে গিয়েছে, সেই অভিশাপের ফলে আবার আজ এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে এই পরিবারের বংশধর। নিজেরই অজান্তে সে আমাদের মুক্ত করেছে। এবার শুধু অপেক্ষা সঠিক সময়ের। কথা বলতে বলতে ক্রোধে, প্রতিশোধ স্পৃহায় জ্বলজ্বল করে ওঠে একদা সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ দয়ালরাম ভট্টাচার্যের চোখ। প্রতিশোধের আগুনে তার হৃদয় এতটাই উত্তপ্ত হয়েছিল যে মেয়ের চোখের জলটুকু তার চোখ এড়িয়ে গেল। অবরুদ্ধ কণ্ঠে পুষ্প বলে উঠল, আর কত বাবা, অনেক তো হলো। এক পুরুষকে দেওয়া অভিশাপ রক্ষা করতে গিয়ে যে আমাদের যুগে যুগে ফিরে আসতে হচ্ছে, বড় কষ্ট হয় বাবা। আমাদের মুক্তি কবে হবে বাবা? আমাদের মুক্তি যে সম্ভব নয় রে মা। আমি যে নিজেই এই পথ বেছে নিয়েছি। যতদিন না এই বংশ নির্বংশ হচ্ছে, আর যতদিন না সব ছারখার হয়ে যাচ্ছে, ততদিন অবধি আমাদের মুক্তি নেই। তবে তুই ভাবিস না মা, খুব তাড়াতাড়ি আমাদের মুক্তি হবে। জমিদার বংশের শেষ উত্তরাধিকারী এখানে এসেছে সেই অভিশাপেরই টানে। তাকে শেষ করতে পারলেই আমার শপথ রক্ষা হবে। কি লাভ বাবা? একজনের শাস্তি তুমি অপরজনকে কেন দিচ্ছ? যে অপরাধ করেছিল তাকে তো তুমি নিজে হাতেই শাস্তি দিয়েছ। তাহলে বাকি প্রজন্ম যারা পূর্ব কথা কিছুই জানে না, যারা নির্দোষ, তারা কেন শাস্তি পাবে? এই কাজের পরে যদি মুক্তি হয়েও যায়, স্বর্গ বা নরক যেখানেই যাই না কেন, কি উত্তর দেব বাবা সেখানে গিয়ে? এই বলে প্রতিশোধ পরায়ণ পিতাকে নিবৃত করার একটা ব্যর্থ চেষ্টা করল পুষ্প। মেয়ের প্রশ্নের যথার্থ উত্তর খুঁজে না পেয়ে মাথা নাড়তে নাড়তে সেই স্থান ত্যাগ করলেন দয়ালরাম ভট্টাচার্য। ছোট বাবু, ও ছোট বাবু, চোখ খুলে টাকাও একবার দেখো। চিনতে পারছো আমায়? আমি হরি কাকা গো, হরি কাকা। উঠে বসতে পারবে একটু? বসিয়ে দেবো তোমারে। মুখের কাছে আরও একটা মুখের ঝাপসা অবয়ব ফুটে উঠল অর্কর ঘোলাটে চোখে। মুখটা চেনা চেনা লাগলেও ঠিক যেন চিনতে পারছে না সে। মানুষটার গলার স্বর যেন ভেসে আসছে বহু দূর থেকে। দুর্বল শরীরে মাথাটা তুলতে চেষ্টা করল অর্ক, কিন্তু সম্ভব হলো না। মাথার উপর যেন হাজার মনের বোঝা চাপানো রয়েছে। চোখ দুটো টেনে কিছুতেই খুলতে পারছে না সে। সামান্য চেষ্টা করেই ধপ করে আবার মাথাটা এলিয়ে দিল বালিশে। যন্ত্রণায় কুঁচকে গেল তার চোখ মুখ। সকালের ওই ঘটনার পর বাড়িতে ফিরে এসে নিজের ঘরে গিয়ে তিয়াশার পাশেই শুয়ে পড়েছিল অর্ক। মনে মনে হিসেব করে নিচ্ছিল আগামীকাল কোন সময়ে বেরোলে রাত হওয়ার আগেই বাড়ি পৌঁছে যাবে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেই টের পায়নি। সেই সময়েই জ্বরটা তেড়ে এসেছিল। হাতটা ওর গায়ের উপরে পড়তেই তিয়াশার ঘুম ভেঙে গিয়েছিল। তখন জ্বরে বেহুশ অবস্থা অর্কর। বারবার ডেকেও ওর সাড়া না পেয়ে তিয়াশা একটু ভয় পেয়ে গিয়েছিল।
তৎক্ষণাৎ সে বাকিদের ডেকে আনে, কিন্তু তাতেও কোনো লাভ না হওয়ায় তারা হরি কাকাকে ডেকে এনেছিল। তিনি এসে মাথা ধুইয়ে কপালে জলপট্টি দিতেই চোখ খুলে তাকিয়েছিল অর্ক, কিন্তু তা ওই কিছু সময়ের জন্যই। তারপর আবার সে তলিয়ে গিয়েছিল গভীর ঘুমে। হাতের কাছে থাকা জ্বরের ওষুধটা খাইয়ে দিয়েছিল তিয়াশা, কিন্তু জ্বর তাতে একটুও কমেনি। বন্ধুরা মিলে দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল অর্কর বাড়িতে একটা খবর দিতে হবে, কিন্তু সকাল থেকে এখানে আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা চলছে। এমনিতেই নেটওয়ার্ক পাওয়া যায় না, আজ তো অবস্থা আরও সঙ্গীন। তবুও পূর্বাশার ফোনে একবার নেটওয়ার্ক আসা মাত্রই তাড়াতাড়ি অর্কর বাড়িতে ফোন করে ওর অবস্থার কথা জানানো হলো। কলকাতাতেও ভয়ানক দুর্যোগ চলছে। অর্কর বাবা মা জানালেন, তবুও ওনারা আসার চেষ্টা করছেন। আমি জানতাম, ঠিক জানতাম এমন কিছু একটা হবেই, তখন কেউ আমার কথা শুনলে না। এটাই তো 12তম বছর। হে ভোলা মহেশ্বর, প্রতিটা যুগে ঘটে চলা ঘটনার পুনরাবৃত্তি ঘটিও না তুমি। রক্ষা করো মহেশ্বর, তুমি রক্ষা করো তোমার সন্তানকে, তুমি রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো। তুমি মুখ তুলে যাও মহেশ্বর, তুমি অনর্থ হতে দেও না মহেশ্বর, রক্ষা করো তুমি। দুই হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে ভোলানাথের উদ্দেশ্যে নিজের প্রার্থনা জানালেন হরিকাকা, কিন্তু ঘুণাক্ষরেও টের পেলেন না বন্ধ কাচের জানলার ওপার থেকে একজোড়া রক্তচক্ষু মেলে কেউ সুযোগের অপেক্ষা করছে। হরিকাকার এইরূপ বোকা বোকা কাজকর্ম দেখে তিয়াশা আর চুপ থাকতে পারল না। বেশ রুক্ষ গলাতেই সে বলে উঠল, কি বিড়বিড় করে চলেছ বলো তো? অনেক তো বেলা হলো, এবার খাবারের বন্দোবস্ত করো আমাদের জন্যে, পেটে তো ছুঁচোয় ডন দিচ্ছে আমার। তবে হরিকাকা কিন্তু এবার আর মুখ শুকিয়ে চলে গেলেন না। তিয়াশার চোখে চোখ রেখে স্থিরভাবে বললেন, খাবার আমি আনতেই পারি, কিন্তু ছেলেটার এই অবস্থায় তোমার গলা দিয়ে খাবার নামবে তো মা? দেখে যা বুঝছি তুমি অর্ক দাদার বউ হয়ে এই বাড়িতে আসবে। ছেলেটার প্রতি একটুও দয়া মায়া কাজ করছে না তোমার? কখন থেকে কেমন নির্জীবের মতো পড়ে আছে ছেলেটা, দাঁতে কিচ্ছু কাটেনি। এমন সময় তোমার খিদে টেস্টা বোধগুলো কাজ করছে? এবার যেন তিয়াশা একটু থমকে গেল, সামান্য দ্বিধা নিয়ে বলল, তো আমরা না খেয়ে থাকলেই বুঝি অর্ক সুস্থ হয়ে যাবে? বেশ, তাই যদি হয় তাহলে আমি না হয় না খেয়েই থাকছি। রাগত স্বরে কথাগুলো বলে অর্কর পাশেই গোজ হয়ে বসে পড়ল সে। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়তে নাড়তে ঘর ত্যাগ করলেন হরিকাকা। কিছুক্ষণ পরেই অবশ্য ফিরে এলেন তিনি। তারপরেই ক্ষিপ্র হাতে অর্কর ডান হাতের বাহুতে একটা ধাগা বেঁধে দিলেন। কেউ কোনো প্রশ্ন করার আগেই তিনি অত্যন্ত সাবধানী স্বরে বললেন, খবরদার কেউ ওই ধাগা খুলে দিও না। অর্ক দাদা নিজেও যদি খুলতে চায় ওকে বারণ করো। ওর যন্ত্রণা হবে, হাতে ওই ধাগা কেটে বসে যাবে, তবু তোমরা ওতে হাত দিও না। খিদে তেষ্টায় এমনিতেই তিয়াশার মাথায় আগুন জ্বলছিল। এবার যেন সে চিৎকার করেই বলে উঠল, এসব হচ্ছেটা কি বলো তো? আমরা না খেয়ে থাকলে আর অর্কের হাতে ওই নোংরা সুতোটা বেঁধে দিলে তাতেই জ্বর কমে যাবে ওর। আহ তিয়াশা, তুই এমন রিয়াক্ট করছিস কেন? সাক্ষ্য এবার না বলে পারল না। গতকাল থেকে কেন যেন ওর শরীরটাও ঠিক জুৎসই নেই, তার উপর আজ আবার সকাল থেকে অর্কর এই অবস্থা। জ্বর কমে যাবে কিনা জানি না মা, তবে ওর প্রাণটা বেঁচে গেলেও যেতে পারে। এই বাড়ির ইতিহাস তোমরা জানো না, তোমরা সব পড়াশোনা জানা মানুষ, কিন্তু একটা কথা মনে রেখো, বইয়ের পাতার বাইরেও একটা জগৎ আছে, আর সেটা কোনো যুক্তি মেনে চলে না। যাই হোক, এই ধাগা যেন হাত থেকে না খোলা হয়, না হলে কিন্তু অনর্থ হবে। এই বলে হরিকাকা বেরিয়ে গেলেন। যাওয়ার আগে সবার মুখের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করে গেলেন। তুই এত রেস্টলেস হচ্ছিস কেন তিয়াশা? এটা একটা নর্মাল ফিভার, অর্ক ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আঙ্কেল তো আসছেনই আজ। তুই খেয়েছিস কিছু? কিছু খাবি? আমার কাছে কিছু ড্রাই ফুডস আছে, দাঁড়া আমি এনে দিচ্ছি তোকে। তিয়াশাকে বসিয়ে রেখে পূর্বাশা এবার নিজের ঘরে চলে গেল। যাওয়ার আগে একবার সাক্ষর সাথে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করতে ভুলল না। বারবার একই ভুল, এই নিয়ে 3 বার হলো। এমন ভুল বারবার হচ্ছেটাই বা কেন? দয়ালরামের আগে তো কখনো এমন ভুল হয়নি।
তবে কি সময়ের সাথে সাথে ব্রহ্ম রাক্ষসের ক্ষমতাও লুপ্ত হচ্ছে? না না, তা হতে দেওয়া তো যায় না। এটাই তো শেষ, আর তো মনে হয় তাদের ফিরে আসতে হবে না। নিজের বিশেষ ক্ষমতা বলে তিনি ইতিমধ্যেই জেনে গিয়েছেন এই বংশের একমাত্র প্রদীপের সলতেটি এখন জ্বরে কাবু। কিন্তু এখন যে তার সাধনা অন্য কিছু বলছে। তিনি যে বুঝতে পারছেন অর্ক একা নয়, এই মুহূর্তে এই বাড়িতে উপস্থিত আছে এই পরিবারের আরও এক বংশধর। তাহলে কিভাবে সম্ভব হবে তার কাজ? আবার কি তাহলে পরের যুগে তাকে ফিরে আসতে হবে? তবে কি পুষ্পকে দেওয়া কথা তিনি রাখতে পারবেন না? প্রতিশোধ স্পৃহায় অন্ধ পিতাকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়ে পুষ্প অন্য পন্থা ধরেছিল। বেঁচে থাকতে সে কখনো বাবার কাছে কিচ্ছুটি চায়নি। মৃত্যুর পর তাই এখন একখানি আবদার করে সে বলেছিল, এই তবে শেষবার বাবা, আর যে পারছি না। এই অভিশপ্ত নারকীয় অবস্থা যে সহ্য হচ্ছে না। না ইহলোক না পরলোক, কোনোখানেই যে ঠাঁই নেই আমাদের। আমি মুক্তি চাই বাবা, মুক্তি চাই। এই তবে শেষবার বাবা, এই তবে শেষ। নিভিয়ে দাও বাবা, প্রতিশোধের আগুন নিভিয়ে দাও। এবার আমাদের একটা ঠাঁই হোক। দয়ালরাম আপত্তি করেননি। কি করেই বা করতেন? এই প্রথম তার আত্মজা তার কাছে কিছু আর্জি নিয়ে এসেছে, আর তিনি তা পূরণ করবেন না, তা কি কখনো হয়? কিন্তু তখন তিনি বুঝতে পারেননি যে এই বাড়িতে এসে উপস্থিত হবে দুইজন উত্তরাধিকারী। তাহলে মেয়ের কথা রাখতে গিয়ে কি নিজের শপথ ভুলতে হবে তাকে? অস্থির হয়ে উঠে পড়লেন দয়ালরাম। সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি আসন ছেড়ে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন। মায়া রচনা করতে ব্যর্থ হচ্ছেন বারবার। মন আজ বড়ই অশান্ত তার। এতকাল অভ্যস্ত হৃদয়ে তিনি বারংবার রচনা করেছেন মায়া। সেই মায়াই তো ঘিরে রাখত বাড়িকে, বাস্তবের ছোঁয়া থাকতো না সেখানে। আর সেই মায়ার টানেই হতভাগ্যের দল বাড়ি ছেড়ে বেরিয়ে আসত। ঠিক তখনই তাদের গলায় ফাঁস লাগিয়ে মন্দিরের চূড়ায় থাকা জটার মতো গাছটায় ঝুলিয়ে দিতেন দয়ালরাম। সম্পূর্ণ বেহুশ থাকা সেই সব হতভাগ্যের দল মৃত্যুর আগে অবধিও বুঝতে পারত না কি নিদারুণ অভিসমাপ্তি বর্ষিত হয়েছে তাদের ওপর। তারপর সকালে সূর্যের আলোয় যখন দৃশ্যমান হয়েছে মৃতদেহ, পরিবারের মানুষদের মনের অন্তরালে স্পষ্ট হয়েছে বংশ পরম্পরায় শুনে আসা সেই অভিশাপের কাহিনী। তড়িঘড়ি তারা নিজের পিতৃপুরুষের ভিটে ছেড়ে পালিয়েছে। ভেবেছে এভাবেই বুঝি অভিশাপকে এড়ানো যাবে। কিন্তু না, ব্রহ্মশাপ কি এত সহজে পিছু ছাড়ে? ওদের নির্বুদ্ধিতা দেখে অলক্ষে যেন হেসে উঠেছিলেন দয়ালরাম। দেখলি পুষ্প, দেখলি মা, মানুষের সানাগুলো কেমন বোকা। এরা কি জানে না যে পাপ বাপকেও সারে না? তখনও তারা দুইজন পৃথক হননি, তখনও তাদের পায়ে বেড়ি পড়েনি। তাই তখন বাপ বেটিতে একসাথেই থাকতেন। বেড়ি তো পড়ল এই এক যুগ আগে। এখন যে ছেলেটি বেড়াতে এসেছে, মানে অর্ক, এই অর্কর কাকার অকাল মৃত্যুর পরেই গ্রামে তারই এক স্বজাতি বামুন এসে মন্ত্র পড়ে বাপ আর মেয়ের দেহাবশিষ্ট আলাদা করে দিয়ে তাদেরকে আলাদা জায়গায় বেঁধে রেখে দিয়েছিলেন। নিষ্ফল আক্রোশে এই 12টা বছর ধরে ছটফট করেছে দয়ালরাম। ভেবেছেন আর বুঝি নিজের কাছে করা শপথ রাখতে পারলেন না, অসম্পূর্ণ হয়ে গেল ব্রহ্মশাপ। কিন্তু না, বিফল হননি তিনি। ভাগ্যের ফেরেই এই বংশের বংশধর
তাকে মুক্ত করে নিজের মৃত্যু পরোয়ানা জারি করেছে। কিন্তু সফলতা যেন খুব কাছে এসেও অধরা হয়ে রয়েছে এখনো। এমনটা কেন হচ্ছে? বাইরে তুমুল ঝড় জল শুরু হয়েছে। হাওয়ার শো শো শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। কান পেতে শুনলে অবশ্য যে কেউ বুঝতে পারবে হাওয়ার শব্দ আসলে শো শো নয়, যেন হায় হায় বলতে বলতে সে এই বাড়ির চারপাশে এলোমেলোভাবে ছুটছে। একটা অমঙ্গলের বার্তা বহন করে এনেছে এই ঝড়, কিন্তু কেউ সেটা বুঝতেই পারছে না। অর্কর জ্বরটা সন্ধে নামার পর থেকেই একটু কমেছে। পাশের কয়েকটা বাড়ি থেকে শঙ্খ বাজানোর শব্দ আসছে। খানিক সময় পর ঝড় বৃষ্টির গতি একটু মন্দীভূত হলো। অবস্থা অনুকূল দেখে হরিকাকা সামান্য নিশ্চিন্ত হয়ে ওর জন্য কিছু খাবার আনতে চলে গেলেন। ফেরার সময় সিঁড়ির নিচ থেকে অনভিপ্রত কিছু কথা শুনতে পেয়ে পা আটকে গেল তার। এটাই কিন্তু শেষ সুযোগ ছিল আমাদের কাছে। হ্যাঁ, আর তুই তুই এই সুযোগটাকেও কাজে লাগাতে পারলি না। মুখে বলতেই ওরকম সোজা লাগে, কাজে করতে গেলে বুঝদিস কত ধানে কত চাল। আর তাছাড়া ঘরের মধ্যে সবাই রয়েছে, কি করে করতাম আমি কাজটা? সেসব আমি কিছু জানি না। তুই শুধু এটা জেনে রাখ, তুই যদি সব কিছু নিজের করে নিতে না পারিস তবে বাবা কিন্তু আমাদের এই বিয়েটা মেনে নেবে না। এবার বাকিটা তোর ওপর, তুই কি করবি তুই ভেবে দেখ। চুপ কর তো তুই তো শুধু বলেই খালাস। আসল চাপ তো আমার। শোন, তোর থেকে বেশি চিন্তা কিন্তু আমার। হ্যাঁ, আমি এই বাড়ির ছেলে, এই বিরাট সম্পত্তির আরও একজন অংশীদার। ছোট থেকে অভাবের মধ্যে বড় হয়েছি, সব কিছু থেকেও কোনো কিছু ভোগ করতে পারিনি আমি কিছুতেই অর্ককে সব কিছু একা ভোগ করতে দেব না। দরকার পড়লে ওকে মেরে এই সম্পত্তিতে জাঁকিয়ে বসবো আমি। আমার বাবা বেজাতে বিয়ে করেছিল বলে আমি কেন সাফার করব বলতে পারিস? কেন পৈতৃক সম্পত্তি থেকে আমি কেন বঞ্চিত হব? অনেক হয়েছে, আর না। এই চল তো, অর্ক এখন একা ঘরে আছে। ওই শকুনের মতন দৃষ্টি নিয়ে হরিকাকাও এখন নেই। এই বেলা কাজটা সেরে আসি, চল। না 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 না, এক্ষুনি রিস্ক নিস না প্লিজ। রাতের বেলা সব করব। এখন যদি হঠাৎ করে কেউ চলে আসে না, খুব ঝামেলা হবে কিন্তু। কিচ্ছু হবে না, তোর ইচ্ছা না হয় তুই আসিস না। আমার এখন নষ্ট করার মতন সময় নেই। আর তাছাড়া অর্কের বাবা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এমনি তো আর ওকে পলাশপুরে আনার জন্য জোর করিনি। আরে তুই আমার কথাটা শোন, অয়ন কিন্তু। কথা বলতে বলতে নারী কণ্ঠটি বেরিয়ে আসে সিঁড়ির নিচ থেকে, কিন্তু সামনেই হরিকাকাকে দেখে থমকে যায় তারা দুইজন। হরিকাকার তীক্ষ্ণ দৃষ্টির সামনে অপ্রস্তুত হয়ে পড়ে তারা। মুখে জোর করে হাসি টেনে এনে বলে, হরিকাকা, তুমি এখানে এমনভাবে দাঁড়িয়ে কি করছো? ওদের কথার উত্তর না দিয়ে পাল্টা তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ে দেয় হরিকাকা। তোমরা দুজনে সিঁড়ির নিচে কি করছিলে? একটুও বিচলিত না হয়ে সাক্ষ্য মুখের হাসি বজায় রেখে বলল, ও কিছু না, প্রাইভেট কথা। কেন, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলে নাকি? না, বাদুলের শব্দে আর শুনতে পেলাম কই। তা ভালোই হয়েছে। অর্কের জন্য খাবার নিয়ে যাচ্ছে বুঝি? যাও যাও, আমরাও আসছি। সন্দিগ্ধ দৃষ্টিতে ওদের মাপতে মাপতে স্থান ত্যাগ করলেন হরিকাকা। তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে হাঁপ ছাড়ল পূর্বাশা। কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার আফসোসে দেওয়ালের ওপরে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল সাক্ষ্য। হরিকাকা ঘরে আসার সাথে সাথেই ঘরে ঢুকে সুপের বাটি সমেত ট্রেটা হরিকাকার হাত থেকে নিয়ে নিল তিয়াশা। অর্ককে আস্তে করে উঠে বসিয়ে দিয়ে পিছনে 3টে বালিশ দিয়ে দিল। তারপর একটু একটু করে স্যুপ খাইয়ে দিতে লাগলো। অর্কর মুখ দেখেই বোঝা যাচ্ছে তিয়াশার ওকে এমন করে যত্ন করাটা বেশ উপভোগ করছে ও। এই ঘর থেকে কথাবার্তার শব্দ পেয়েই বোধহয় অয়ন, পূর্বাশা এবং সাক্ষ্য ঘরে এসে উপস্থিত হয়েছে। সকলের মুখের দিকে একবার নিরীক্ষণ করে নিয়ে অয়ন দৃষ্টি আকর্ষণের জন্য সামান্য গলা খাকারি দিয়ে বলে উঠল, আঙ্কেলের সাথে কথা হলো এক্ষুনি, ওনারা এসেই গিয়েছেন প্রায়। বৃষ্টির জন্য মাঝে গাড়ি থামাতে হয়েছিল অনেকক্ষণ, নাহলে আরও আগে চলে আসতেন।
অর্ক, তোর শরীর এখন কেমন রে? অর্ক মাথা নেড়ে ইতিবাচক উত্তর দিতেই ওর চোখ পড়ে বাহুতে বাঁধা ওই তাবিজটির দিকে। সন্দিগ্ধ দৃষ্টিতে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুখ তুলে তাকায় তিয়াশার দিকে। তারপর প্রশ্ন করে, আরে এটা কি? এটা আমার হাতে কে বেঁধেছে? আরে এইসব সুতো টুতো আমার হাতে। খবরদার অর্কদারা, খবরদার বলতেছি, ওই ধাগা তুমি হাত থেকে খুলোনি কিন্তু, তাহলে কিন্তু আজ এখানে আমি তাণ্ডব করব। তোমার বাবাও তো আসছে, সেও আমায় থামাতে পারবেনি। হরিকাকার এই সাবধান বাণীর পর অর্ক বা তিয়াশা কারোরই সাহস হলো না ওই ধাগা সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করার। চুপচাপ অর্ক তিয়াশার হাত থেকে স্যুপ খেতে লাগলো। সাক্ষ্য, মাথা গরম করিস না তুই, আমার কথা শোন। আরে আরে কোথায় যাচ্ছিস তুই? অনেক দিন ধরে সাজানো এই পরিকল্পনা এইভাবে ভেস্তে যাওয়ায় মাথায় আগুন জ্বলতে লাগলো ওর। প্রতিকূল পরিবেশের তোয়াক্কা না করেই তাই ও বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সকাল থেকে তুমুল বর্ষণের ফলে সমস্ত জায়গায় কাদা প্যাচ প্যাচ করছে। বাইরে আর বেরোনো যাবে না দেখেই বেশি আলো আজকে জ্বালানো হয়নি। এসব কোনো কিছুতেই তোয়াক্কা না করে সাক্ষ্য বেরিয়ে এলো বাড়ি ছেড়ে। সাক্ষ্যকে আটকাতে আসা পূর্বাশার দিকে ফিরে নিজের চলার গতি অক্ষুণ্ণ রেখেই বলে উঠল সে, আমি এখনো মাথা গরম করব না তো পূর্বা, কবে করব বল? আমার সামনে আর কি কোনো রাস্তা খোলা আছে এই বিরাট সম্পত্তি নিজের নামে করে নেওয়ার? তার গলা থেকে কথার হাহাকার যেন ঝরে পড়ছে। পূর্বাশার উত্তরের অপেক্ষা না করেই সে আবারও বলে উঠল, তুই বুঝবি না পূর্বা, তুই বুঝতে পারবি না। তুই কি কখনো অভাব দেখেছিস? দেখিসনি। তোর সব আছে, কিন্তু তোরই সমবয়সী একজন সব কিছু পাচ্ছে আর তুই দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিস। এমন আর কত মেনে নেওয়া যায় বলতে পারিস? তাই তো কখনো আজ অবধি আমি অর্ককে জানতেই দিইনি আমি ওর তুতো ভাই। অনেক ছোটোবেলায় মা যখন শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি হলো, বাবা তখন ভিখিরির মতো আমার হাত ধরে রাজপ্রাসাদের মতন ওই অফিসের সামনে গিয়ে দাঁড়িয়েছিল সামান্য কিছু টাকার জন্য। কিন্তু জেঠু ফিরিয়ে দিয়েছিল বাবাকে। বলেছিল বংশের ত্যায্য পুত্রকে নাকি সাহায্য করলে বাবাকে অপমান করা হবে। আমার মা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। কথা বলতে বলতে কখন যে তারা বাড়ির পিছনের সেই জঙ্গলের দিকে এগিয়ে গিয়েছে খেয়ালই করেনি। সাক্ষ্য তখন রাগে দিকবেদিক জ্ঞান শূন্য, আর পূর্বাশা সাক্ষ্যকে নিয়ে বেশ বিচলিত হয়ে পড়েছে। আসলে সাক্ষ্যর এইরূপ অস্থিরতা দেখে সে ভয় পাচ্ছে। যদি তাদের পরিকল্পনা জানাজানি হয়ে যায়, তারা তো আদতে অর্ককে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়। তাকে খুন করতেই তো তারা এখানে এসেছে। নিজেদের খেয়ালে বিভোর থাকা দুইজন লক্ষ্যই করল না তাদের আশেপাশের পরিবেশ ইতিমধ্যেই যেন বদলে গিয়েছে বিস্তর। এইবার বুঝি নেমে আসতে চলেছে অভিশাপ। নিজের চলার গতি অক্ষুণ্ণ রেখেই বলে উঠল সে, স্কুলে কলেজে আমি দাঁতে দাঁত চেপে লড়াই করেছি পূর্বাশা। নিজের শৈশবকে গলা টিপে খুন করতে বাধ্য হয়েছি আমি, কিন্তু আর নয়। এবার সময় এসেছে সব কিছু ফিরে পাওয়ার। কিন্তু এইভাবে তীরে এসে তরি ডুববে আমি তো। এমন সময় চারপাশের অন্ধকারকে কাঁপিয়ে আচমকায় এক ধূলি ঝড় উঠল। এমন ঝড় তারা আগে কখনো দেখেনি। একে তো চাপ চাপ অন্ধকার সাম্রাজ্য বিস্তার করে আছে, তার উপরে ধুলোর ঝড় যেন তাদের এক প্রকার অন্ধ করে দিয়েছে। হঠাৎই দমকা বাতাসের এক তীব্র ঝটকায় দূরে ছিটকে গিয়ে পড়ল পূর্বাশা। বড় বড় ধূলিকণা আশ্রয় নিল ওদের দুই চোখে। কিছুতেই চোখ খুলে আর সেদিকে তাকিয়ে থাকতে পারল না দুইজন। এবার কোনো রকমে ধুলো ঝেড়ে উঠে বসল পূর্বাশা। দেখার চেষ্টা করল সাক্ষ্য কোন দিকে গিয়েছে, কিন্তু অনেক চেষ্টা করেও সাক্ষ্যর নাঙাল পেল না। দয়ালরামের হৃদয় এবার উৎফুল্ল হয়ে উঠল। এতক্ষণে সুযোগ মিলল তবে। শিকার নিজেই নিরাপদ স্থান ছেড়ে বেরিয়ে এসেছে উন্মুক্ত ফাঁদে। ওই বাড়িতে গতবার বাঁধন দিয়ে গিয়েছিল তার স্বজাতির সেই নিষ্ঠাবান ব্রাহ্মণ।
তাই হত্যালীলা চালাতে গেলে তাকে যেন তেন প্রকারেণ শিকারকে নিজের নাগালের মধ্যে আনতে হয়। এবারেও বোধহয় সে সফল হয়েছে। শাক্য নামের এই বংশের বংশধর তার নাগালের মধ্যেই এসে হাজির হয়েছে। পাশে বসে থাকা পুষ্পর আকুতি ভরা মুখের দিকে চেয়ে নিজের শক্তি প্রয়োগ করল ব্রহ্ম রাক্ষস। তৎক্ষণাৎ শাক্য আচমকায় মাটিতে আছাড় খেয়ে পড়ল। মুহূর্তের মধ্যে বিকট একটা হা হা শব্দে চারিদিকে গমগম করে উঠল। তবে সেই হাসি দয়াল নামের আত্মজা ছাড়া আর কেউই শুনতে পেল না। দয়ালরাম এবার দেখল হতবাক ছেলেটি জল কাদা মেখে স্থলিত দৃষ্টিতে এদিক সেদিক তাকাচ্ছে। তার ওইরূপ হতভম্ব দৃষ্টি, অসহায় অবস্থা দেখে বড়ই হাসি পেল দয়ালরামের। এ অবশ্য নতুন কিছু নয়। প্রতিবারই যখন সে একটি করে প্রাণকে হনন করেছে, ততবারই তাদের এইরূপ অবস্থা দেখে হাসিতে পেট গুলিয়ে উঠেছে দয়ালরামের। খানিক সময় দয়ালরাম দাঁড়িয়ে থেকে তাড়িয়ে তাড়িয়ে ব্যাপারটাকে উপভোগ করল। তারপর আর সময় নষ্ট করা ঠিক হবে না ভেবে শীঘ্রই কাজ সারার ইচ্ছাতেই প্রক্রিয়ায় মনোনিবেশ করলেন। এমন সময় সাক্ষ্য অনুভব করল কোনো এক অদৃশ্য শক্তি তার শরীরটাকে টানছে। মুহূর্তের মধ্যে তার শরীরটা এসে পড়ল একটা কালো স্তম্ভের সামনে। অন্ধকারে ভালো করে চোখ সয়ে যেতেই সাক্ষ্য বুঝল কালো স্তম্ভটি আসলে একটি মন্দির এবং তার মাথার উপরে জটার মতো দাঁড়িয়ে রয়েছে একটি বটগাছ। বিস্ময়ে যেন সাক্ষ্যর ছটফটানিটা কিছুটা কমে গিয়েছে। কতকটা মোহগ্রস্তের মতো সে নিশ্চলভাবে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ ওপর থেকে একটা দড়ি মাথা গলে মালার মতো তার গলায় ঝুলে পড়ল। সাক্ষ্যর মধ্যে কিন্তু আর কোনো বিচলিত ভাব লক্ষ্য করা যাচ্ছে না। সে পুরোপুরি স্থির হয়ে গিয়েছে, যেন একটা কাঠের মূর্তি। এমন সময় ওপর থেকে দড়িটায় টান পড়তেই শক্ত করে সেটা সাক্ষ্যর গলায় গেঁথে গেল। তারপর ধীরে ধীরে সাক্ষ্যর সমগ্র দেহ মাটি ছেড়ে শূন্যে উঠতে লাগলো। এবার যেন সাক্ষ্যর শরীরটা একটু ছটফট করছে, বলা যায় থরথর করে কাঁপছে ওটা। এক প্রবল টানে গলার দড়ি যেন মাংস কেটে গেঁথে যেতে চাইছে। এমন সময় ঝাপসা দৃষ্টিতে সাক্ষ্য দেখল তার ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছে এক অদ্ভুত মূর্তি, যার সমগ্র শরীর থেকে আলোর জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। পরনে সাদা ধুতি, গায়ে পৈতে, কামানো মাথার পেছনে ব্রহ্মশিখা থেকে যেন অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হচ্ছে। আর কিছু মুহূর্তের ছটফটানি, তারপরেই হয়তো নিঃশেষ হয়ে যাবে সাক্ষ্যর প্রাণবায়ু। এমন সময় হঠাৎ সাক্ষ্য দেখল তার সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিটি একটু যেন বিচলিত হয়ে উঠল। সেই সাথে সে অনুভব করল গলায় দড়ির টান যেন কমে আসছে। ওদিকে দয়ালরাম তার কাজে হঠাৎ এমন বাধা পেয়ে চমকে উঠলেন। শুনতে পেলেন এক গুরুগম্ভীর কণ্ঠস্বর উদাত্ত কণ্ঠে শিব স্তোত্র পাঠ করতে করতে এগিয়ে আসছে। সহ্য করতে না পেরে দয়ালরাম দুই হাতে কান চেপে ধরলেন। না না না, বন্ধ করো, বন্ধ করো স্তোত্র পাঠ। কেন কেন এসব উচ্চারণ করছো আমার সামনে? আমি আর পারছি না, বন্ধ করো। একদা এই শিব স্তোত্র তার কণ্ঠস্বরকে পাথেয় করে ধ্বনিত হতো এই বাড়ি, এই চৌহদ্দির প্রতিটা কোণায়। কিন্তু আজ আর সেই মন্ত্র তিনি সহ্য করতে পারছেন না। দূর থেকে ভেসে আসা কণ্ঠস্বরটি এবার বলল, সে কি দয়ালরাম বাবু, এই যে শিব স্তোত্র, ভোলা মহেশ্বরের উপাসক আপনি। এ মন্ত্র তো ছেলেবেলায় আপনার থেকেই শিখেছি, আর আজ এই মন্ত্র আপনিই সহ্য করতে পারছেন না। দয়ালরামের সম্মুখে এসে দাঁড়ালেন এক পুণ্যাত্মা।
অবাক হয়ে দয়ালরাম তাকিয়ে দেখলেন এই যে তারই জীবিতকালের প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে তার সামনে। নিজেকে আজ হঠাৎ করে বড় ক্ষুদ্র মনে হলো দয়ালরামের। সাক্ষ্য ততক্ষণে ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে আছড়ে পড়েছে। পূর্বাশাও একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। অর্কর বাবা মাও এবার তার পাশে এসে দাঁড়ালেন। ওনাদের সাথেই এসেছে পলাশপুরের সেই সাত্ত্বিক ব্রাহ্মণ কৃষ্ণসুন্দর। এমন সময় সকলে লক্ষ্য করল সামনেই এক ধোঁয়ার বলয় থেকে বেরিয়ে আসছে গমগমে কণ্ঠস্বর। স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। না না না, আমাকে আর কোনোভাবেই আটকাতে পারবে না তুমি। একবার যখন আমায় জাগানো হয়েছে, তখন এই অভিশাপকে ফলপ্রসূ না করে যাব না আমি। এই বংশকে ধ্বংস না করে কিছুতেই থামব না আমি, না, কিছুতেই না। ব্রহ্ম রাক্ষস হয়ে ফিরে ফিরে আসি আমি শুধুই প্রতিশোধের নেশায়। সেই প্রতিশোধ না নিয়ে আমি তো ফিরব না, না। সে তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু কৃতকার্যের জন্যে আজ আপনার এই অবস্থার প্রাপ্তি ঘটেছে। কিন্তু আপনি তো শুধু এই বংশের পুরুষদের ওপরই প্রকোপ ফেলেন, তবে এই ছেলেটির ওপর এত আক্রোশ কেন? এ তো এই বংশের একমাত্র উত্তরাধিকারী নয়। শুধুমাত্র নিজের কৌতূহল নিবারণের জন্যই নয়, কথার জালে দয়ালরামকে ফাঁসিয়ে তাকে এই হীন কাজ করা থেকে নিবৃত্ত করার জন্যেই এই ছলনার আশ্রয় নিলেন কৃষ্ণসুন্দর। তবে তার এই কথার উত্তর দিলেন অর্কর বাবা নিজে। কিছুক্ষণ আগে যে খেদের কথা সাক্ষ্য সবিস্তারে পূর্বাশাকে জানিয়েছিল, সেই সব কথারই পুনরাবৃত্তি ঘটালেন তিনি। কৃষ্ণসুন্দর এবার গুরুগম্ভীর কণ্ঠে বললেন, আমায় মাফ করবেন ঠাকুর মশাই, আপনাকে নিবৃত্ত করার জন্য এই কাজ আমাকে করতেই হলো। ভোলা মহেশ্বরের মন্দিরের সামনে আপনাকে আর তো মানুষের প্রাণ নিতে দেখতে পারি না, তাই এই বন্ধন আমায় তৈরি করতেই হলো। অনেক তো হলো প্রতিশোধের খেলা, এবার মুক্তি নিন। এই পাপের জীবন যে আপনার নয়। আমি কথা দিচ্ছি, এই বংশের পুরুষদের হাতের জল পেয়েই আপনি ইহলোকের মায়া ত্যাগ করবেন। এইবার পিণ্ডটা জলে ভাসিয়ে দিন। গয়ার ঘাটে পুরোহিতের নির্দেশ মতো অর্ক আর সাক্ষ্য দুইজনেই মিলে শাল পাতায় মোড়া পিণ্ডটা ভাসিয়ে দিল জলে। কর জোর করে দুইজনেই প্রণাম জানালো এক পুণ্যাত্মার উদ্দেশ্যে। ওদিকে নিজের ভুল স্বীকার করে নিয়ে অর্কর বাবা সাক্ষ্যকে আপন করে নিয়েছেন। প্রতিশোধের ইচ্ছাও তাই ত্যাগ করতে হয়েছে সাক্ষ্যকে। কৃষ্ণসুন্দরের কাছে নিজের পূর্বপুরুষদের ইতিহাস জেনে একটা সার কথা সাক্ষ্য বুঝেছে। প্রতিশোধ স্পৃহার মতো ভয়ঙ্কর জিনিস আর দুটো হয় না, আর একের শাস্তি অপরকে দেওয়ার মতো অপরাধেরও কোনো ক্ষমা হয় না। তবে সেদিন যখন পলাশপুরের ওই বাড়িতে জেঠু ওকে বুকে টেনে নিয়েছিলেন, সাক্ষ্য সেই দিনই তাকে ক্ষমা করে দিয়েছিল। তবে সাক্ষ্যর একটিমাত্রই আক্ষেপ থেকে গেল, প্রতিশোধের নেশায় মত্ত হয়ে কত না জানি সুন্দর মুহূর্তকে সে হেলায় হারিয়েছে। নমস্কার, আপনারা শুনছিলেন অঙ্কিতা সরকারের কাহিনী অবলম্বনে ব্রহ্মসাপ। আমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন। গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজকের গল্পের পোস্টার ডিজাইনিংয়ে আমি অয়ন, সমগ্র পর্ব পরিচালনায় গল্পকথা টিম। পরবর্তী সপ্তাহে দেখা হচ্ছে আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্পকথা।